নমস্কার সুধী দর্শকবৃন্দ, অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, বিষয়টা হলো অ্যালার্জি। জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, কি তার কারণ, কিভাবে সেটাকে আমরা ডায়াগনোসিস করব, কিভাবে সেখান থেকে আমরা প্রতিকার পাবো, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। আপনি দেখতে থাকুন আপনারা। আসলে কোনো ফরেন পার্টিকেল যদি শরীরের সংস্পর্শে আসে বা শরীরের রক্তের মধ্যে মিশে যায়, তাহলে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম রিয়্যাক্ট করে, তাকেই আমরা অ্যালার্জি বলে থাকি। এবং ওই বস্তু যা আমাদের এই ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করে রিয়্যাক্ট করার জন্য বা অ্যালার্জি প্রকাশ করার জন্য, সেই বস্তুটিকে, সেই ফরেন পার্টিকেলটাকে আমরা বলে থাকি অ্যালার্জেন। এবার আমি বলছি সাধারণত কি কি বস্তুর মাধ্যমে আমরা অ্যালার্জিতে ভুগে থাকি। ধুলো, ধোঁয়া, জিপসাম বা অ্যাসবেস্টস, পশুর লোম, পরাগরেণু, মাকড়সার জাল, পতঙ্গ, ছত্রাকের রেণু, দূষিত জল, ল্যাটেক্স, শুঁয়োপোকার লোম, নোংরা আবর্জনা, অব্যবহৃত অপরিষ্কার গাছ এবং গাছের পাতা, এমনকি আবহাওয়ার জন্য আমরা অ্যালার্জির কারণ হিসেবে বলতে পারি। চুল রং করার কালি থেকে ও অ্যালার্জি আমরা দেখতে পাই। এবার বলি অ্যালার্জি যদি হয় সেক্ষেত্রে আমরা লক্ষণটা কি পাবো, অর্থাৎ রোগী কি হিসেবে বুঝবে, কি দেখে বুঝবে রোগী, বা আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যালার্জির প্রকোপ। সাধারণত আমরা যখন পেশেন্টকে দেখি চোখ, মুখ, নাক সব লাল রঙের হয়ে যায়, বারবার হাঁচি, নাক দিয়ে কাঁচা জল পড়া, চোখ দিয়ে জল ঝরা, চুলকানি, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায়, সর্দি, কাশিও দেখতে পাওয়া যায়, আবার ত্বকের বিভিন্ন ধরনের ব্লিস্টার বা ফুলে ওঠাও দেখতে পাওয়া যায়। যদি ত্বকের বাইরের এপিডার্মিসে হয় তখন তাকে আমরা বলে থাকি আর্টিসেরিয়া, আর যদি ত্বকের ভিতরে এন্ডোডার্মিসে হয় তখন তাকে আমরা বলে থাকি অ্যাঞ্জিওইডিমা। এই হলো অ্যালার্জির লক্ষণ এবং অ্যালার্জি কী কী কারণে হয়। এবার আমি বলি কিভাবে অ্যালার্জিটা হয়, কারণ কি। কোনো অ্যালার্জেন শরীরের মধ্যে প্রবেশ করলে বা ত্বকের সংস্পর্শে আসলে শরীরের ইমিউন সিস্টেম এবং ওই অ্যালার্জেনকে বধ করার জন্য, রোধ করার জন্য একটা অ্যান্টিবডি তৈরি করে, যারা ওই অ্যান্টিবডিগুলো আবার মাস্ট কোষের সঙ্গে যুক্ত হয়ে একটা হিস্টামিন তৈরি করে এবং এর ফলেই অ্যালার্জির সৃষ্টি হয়। এবার আমরা বলি অ্যালার্জি কিভাবে ইনভেস্টিগেট করব। সাধারণত আমরা স্কিন পিক টেস্ট বা এসপিটি এবং ব্লাডের অ্যালার্জির যে প্রোফাইল আছে সেই প্রোফাইল চেক করলেও আমরা বুঝতে পারি, আর ব্লাডের সিবিসি টেস্ট করলেও আমরা বুঝতে পারি যে ওর অ্যালার্জি সমস্যা এসেছে। অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি আছে, অর্থাৎ এই রোগের ম্যানেজমেন্ট আমরা কি করব না, তৎক্ষণাৎ যত শীঘ্র সম্ভব আমরা যদি অ্যালার্জির প্রকোপে পড়ে থাকি তাহলে সঙ্গে সঙ্গে আমরা সেই বস্তু থেকে বা সেই জিনিস থেকে আমরা দূরে সরে যাব, এবং খাদ্যবস্তু থেকে যদি হয় সেটা আমাদের খাদ্যবস্তুর তালিকা থেকে সেটাকে বাদ দিতে হবে। সাধারণভাবে আমরা যে জায়গায় অ্যালার্জি হয়েছে সেই জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। সেটা যদি ভালো হয় কেটোকোনাজাল সাবান বা কোনো নর্মাল অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান যদি ইউজ করা যায় খুবই ভালো হয়। আর সাবান দিয়ে ধোয়ার পর লোশন, ক্যালামাইন ব্যবহার করা যেতে পারে, এবং ট্যাবলেট কিছু কিছু ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়া যেতে পারে। সেটা হতে পারে সেট্রিজিন, সেটা হতে পারে লিভোসেট্রিজিন, সেটা হতে পারে ফেক্সোফেনিডাইন। এই জাতীয় ওষুধ খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো। আর অবশ্যই খাদ্যের তালিকা থেকে যে খাদ্যের মাধ্যমে আমাদের অ্যালার্জি দেখা গেছে সেই খাদ্য একেবারেই পরিহার করতে হবে। আর পরিহার করতে হবে, তবে পরবর্তীকালে কি ওই খাদ্যের মাধ্যমে আবার অ্যালার্জি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। অর্থাৎ যে খাদ্যগুলো থেকে আমরা অ্যালার্জির প্রোফাইলে আমাদের
দেখিয়েছে যে এগুলো একদমই ব্যবহার করা যাবে না, সেই খাদ্যগুলো একেবারেই প্রতিহার করতে হবে। আর আহ, যে সব বস্তু থেকে আমাদের অ্যালার্জির প্রকোপ আসছে, সেই প্রকোপগুলো থেকে বাঁচার জন্য আমাদের ওই বস্তুগুলোকে অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন। নমস্কার।